চীন যেভাবে দিনের পর দিন এগোচ্ছে তা দেখে চিন্তায় পড়েছে বিশ্বের সমস্ত দেশ। সম্প্রতি জাপান ভারতের কাছে গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব রেখেছে, আর সেই প্রস্তাব হলো 2 থেকে 3,000 কিলোমিটার পাল্লা বিশিষ্ট লং রেঞ্জ মিসাইল সিস্টেম ডেভেলপ করতে চাইছে। কিন্তু এরকম পরিস্থিতিতে কেন হঠাৎ ভারতের সঙ্গে এই চুক্তি করতে চিন্তাভাবনা করলো জাপান? প্রশ্নটা উঠছেই। মূলত জাপান ভারতকে একটা প্রস্তাব দিয়েছে, 2 থেকে 3,000 কিলোমিটার রেঞ্জ বিশিষ্ট একটি মিসাইল ডেভেলপ করতে হবে, যা কিনা পরবর্তীতে দুই দেশই নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য ব্যবহার করতে পারবে, যা দিয়ে আরামসে চীনের যে কোনো জায়গায় হামলা চালানো যেতে পারে, তাও আবার কোনো নিউক্লিয়ার অস্ত্র ছাড়াই। কিছুদিন আগে একটি তথ্য সামনে এসেছিল, যেখানে জাপান, ইউকে এবং ইটালির সঙ্গে মিলে 6th জেনারেশন ফাইটার জেট তৈরি করতে চলেছে এই তিনটি দেশ। সেখানে ভারতকে নেওয়ার বিপক্ষে ছিল জাপান, কিন্তু ইটালি এবং ইউকে ভারতকে স্বাগত জানিয়েছিল, কিন্তু জাপান তা না করে দিয়েছিল। হঠাৎ করে জাপান ভারতকে এমন এক প্রস্তাব দিয়ে বসলো, যা সত্যি চমকে দেওয়ার মতন বিষয়। কারণ এই জাপানই তো কয়েকদিন আগে ভারতের এর বিপক্ষে ছিল। এবার বলবো জাপানের এর পেছনে কি রণনীতি রয়েছে। জাপানের তথ্য অনুসারে চীন দিন দিন সামরিক ক্ষমতা বাড়াচ্ছে, আর চীনের কাছে এমন মিসাইল আছে যা দিয়ে যে কোনো জায়গায় মিসাইল হামলা চালিয়ে সবকিছু শেষ করে দিতে পারবে। তাইওয়ানে ইতিমধ্যেই নিজেদের সামরিক সরঞ্জাম রেডি করে রেখেছে চীন। এই অবস্থাতে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে জাপান। জাপান ভালো করে জানে যে তারা একা একা চীনকে কোনো মতে জব্দ করতে পারবে না, আর সেই জন্যই ভারতের সঙ্গে হাত মিলিয়ে জাপান চীনকে ভয় দেখাতে চাইছে। জাপান খুব ভালোভাবেই জানে যে চীনকে যদি ভয়ে রাখতে হয় বা চীনকে যদি বাগে আনতে হয়, তাহলে ভারতের সঙ্গে হাত মিলিয়েই চলতে হবে এই রিজিয়নে। জাপান হাইপারসনিক মিসাইলের ওপরে কাজ করতে চায় ভারতের সঙ্গে, যা দিয়ে তারা অনেক কিছু শিখতে পারবে। জাপান বর্তমানে আমেরিকার সঙ্গে কাজ করছে, আর জাপান জানে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক মোটেই ভালো নয়। যদিও সেই পরিস্থিতি কিছুটা চেঞ্জ হয়েছে। চীনা প্রেসিডেন্ট তিনি ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য তিনি উদ্গ্রীব হয়ে রয়েছেন, এবং ভারতকে সঙ্গে নিয়ে না চললে যে ডেভেলপমেন্ট আসবে না, এটা খুব ভালোভাবেই বোঝে চীন। তো সেই জায়গা থেকে যে সম্পর্ক একেবারে এলএসিতে তলানিতে গিয়ে ঠেকেছিল, সেই সম্পর্ক বেশ খানিকটা মজবুতির দিকেই এগোচ্ছে। ভারত যেভাবে চীনকে জবাব দিয়েছিল তা দেখে যথেষ্ট কনফিডেন্ট জাপান। জাপান যদি ভারতের সঙ্গে হাত মেলায়, তাহলে ভারত কিন্তু তার সীমানা নিয়ে অনেকটাই নিশ্চিন্ত হতে পারবে। কেননা এলওসিতে যেভাবে চীন, এলএসিতে অ্যাকচুয়ালি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে যেভাবে চীন দাপাদাপি শুরু করেছে, তাতে করে চীনকে আটকাতে গেলে ভারতের আরও সেনা দরকার। তাই জাপান যদি ভারতের পাশে থাকে, তাহলে দুজনে মিলে চীনকে যোগ্য জবাব দিতে পারবে। কিন্তু কিছুক্ষণ আগেই যে বললাম, এলএসি থেকে চীন সেনা সরিয়ে নিয়েছে, ভারতও সেনা সরিয়ে নিয়েছে। তাই এলএসির যে সমস্যা বা যে বিতর্ক তৈরি হয়েছিল 2020 থেকে, সেই বিতর্কের কিন্তু অবসান এই মুহূর্তে হয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের পর থেকে বরফ গলতে শুরু করেছে। তবে একটাই প্রশ্ন সামনে রয়েছে, ভারত কি আদৌ জাপানের এই প্রস্তাব স্বীকার করবে? তবে এ বিষয়ে ভারতের উচিত সমস্ত দিক খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া, এমনটাই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। চীনের সঙ্গে ভারত কি এই মুহূর্তে যে সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে, তাতে করে চীনকে চটানোর মতন পরিস্থিতিকে ভারত যাবে? কারণ ভারত সবসময় চায় যে যে কোনো সমস্যার সমাধান হোক ডায়ালগের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। একদিকে নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা যা করা দরকার সেগুলো করা হবে, কিন্তু যে কোনো বিবাদমান বিতর্ক বা যাই হোক না কেন, এলএসির সমস্যা যেটাই হোক না কেন, সেটা সমাধান সুষ্ঠুভাবে করতে হবে ডায়ালগের মাধ্যমে। ভারত এই পলিসিতেই বরাবর বিশ্বাস করে। এবারে প্রশ্ন হচ্ছে, জাপানের এই প্রস্তাবে কি তাহলে ভারত সহমত পোষণ করবে, সম্মত হবে? সেটা কিন্তু দেখবার মতন বিষয় হবে। তাহলে এবার একটু চীনের সঙ্গে ভারতের যে সম্পর্ক 2020 সালে থেকে তৈরি হয়েছিল, সেদিকে একটু ফিরে যাই। 2020 সালে গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে চীনের পিএলএর সংঘর্ষ বাধে। তারপর থেকে দুদেশের মধ্যে ক্রমশ সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। এর জন্য আন্তর্জাতিক সীমান্তে অশান্তির জন্য চীনের কাজকর্মই দায়ী, একথা সংসদের নিম্নকক্ষে জানিয়েছিলেন বিদেশমন্ত্রী। তিনি বলেছিলেন 2020 সালের এপ্রিল মে মাসে পূর্ব লাদাখের কয়েকটি পয়েন্টে বিপুল সংখ্যায়
বাহিনী মোতায়েন করেছিল চীন, এর জেরে মুখোমুখি সংঘাত বাধে। গালওয়ান উপত্যকার সংঘর্ষের ঘটনা আমাদের বুঝিয়ে দিয়েছে যে এই অবস্থায় শুধু যে মৃত্যু হতে পারে তাই নয়, এর মোকাবিলায় সীমান্তে শক্তিশালী অস্ত্রের সম্ভার রাখাটাও জরুরি। তবে দুদেশের মধ্যে লাগাতার কূটনৈতিক আলোচনার মাধ্যমে সম্প্রতি ভারত চীন সম্পর্ক উন্নতির দিকে এগিয়েছে। সাম্প্রতিক ঘটনাবলী যা ক্রমাগত কূটনৈতিক ব্যস্ততার প্রতিফলন ঘটায় ভারত চীন সম্পর্ককে কিছুটা উন্নতির দিকে নিয়ে গিয়েছে। তিনি বলেন, আগামী দিনগুলিতে আমরা সীমান্ত এলাকায় কর্মকাণ্ডের উত্তেজনা হ্রাস এবং অকার্যকর ব্যবস্থাপনা উভয় বিষয়ই আলোচনা করব। বিচ্ছিন্নতা পর্বের সমাপ্তি এখন আমাদের দ্বিপাক্ষিক আলোচনার অন্যান্য দিকগুলিতে ফোকাস করতে সক্ষম করে। এরপরই ডি-এসকেলেশন নিয়ে এগোতে চায় দিল্লি। পরবর্তী অগ্রাধিকার হবে ডি-এসকেলেশন বিবেচনা করা, যা এলএসি বরাবর সৈন্য জমায়েত বা সেনা জমায়েতে সমাধান করবে। তাৎক্ষণিক অগ্রাধিকার ছিল ফ্রিকশন পয়েন্ট থেকে ডিসএঙ্গেজমেন্ট নিশ্চিত করা। এটি সম্পূর্ণরূপে অর্জন করা হয়েছে। ভারতের লাদাখ সীমান্তে 2020 সালে চীনের সেনার আগ্রাসনের প্রেক্ষিতে ভারতীয় সেনার মোকাবিলা প্রসঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, আমাদের ফোর্সের কৃতিত্ব যে তারা কোভিড সহ বহু ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জ সত্ত্বেও চীনের মোকাবিলা করেছিল। এস জয়শঙ্কর ভারতের বিদেশমন্ত্রী, তিনি সংসদে কি বলেছেন এ বিষয়ে, কি বিবৃতি দিয়েছেন শোনাবো। Government has maintained that India-China relations cannot be normal in the absence of peace and tranquility in the border areas. The combination of a firm and principled stance on the situation in the border areas, as well as a clearly articulated approach to the totality of our ties, have been the foundation of our engagement with China for the last 4 years. We have been very clear that the restoration of peace and tranquility would be the basis for the rest of the relationship to move forward. Since 2020, our engagement was therefore focused on these objectives. This took place at various levels involving different arms of the government. I myself have had meetings with my Chinese counterpart, as indeed has my senior colleague Raksha Mantriji. Our NSA has also engaged his Chinese counterpart, both being special representatives on the boundary question. More detailed discussions were conducted by the Working Mechanism for Cooperation and Coordination, WMCC, at the diplomatic level. Its military counterpart was the Senior Highest Military Commanders Meeting, SHMC mechanism. The interactions were naturally very tightly coordinated with a combined presence in the negotiations of both diplomatic and military officials. Since June 2020, 17 meetings of the WMCC and 21 rounds of SHMC have taken place. লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।